ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমরা চলে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব বাংলায় 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দুটো বংশ রাজ করেছে। সেই বংশগুলো হলো, 1 নম্বর হচ্ছে পাল রাজা, 2 নম্বর হচ্ছে সেন বংশ। আমরা আজকে আলোচনা করব পাল এবং সেন দুই বংশ নিয়ে। তো ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম আলোচনা আছে পাল বংশ। পাল বংশ তোমরা জানো যে পাল যারা এরা মেনলি এসেছিল সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, ভারত এসে বাংলায় এসে বাংলা দখল করে বাংলার পর রাজত্ব করেছিল। তো পাল বংশে প্রতিষ্ঠিত ছিল গোপাল, তো বলা হয় পাল বংশে প্রতিষ্ঠিত। পাল বংশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজা ছিল পাল বংশ। মৃত্যুর পর যে রাজধানী ছিল সেটা হচ্ছে মুর্শিদাবাদে। বর্তমানে মুর্শিদাবাদে অবস্থান করছে। তার যে তোমার হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা ছিল ধর্মপাল। ধর্মপালের সময় তোমার যে একটা ইউনিভার্সিটি রয়েছে বিক্রমশিলা ইউনিভার্সিটি, সেটা ধর্মপাল তৈরি করেছিল। এবার 967 থেকে 988 খ্রিস্টাব্দ পর্যন্ত বিগ্রহপাল ছিলেন, যে দ্বিতীয় গোপালের ধর্মপালের পর দ্বিতীয় গোপাল সাম্রাজ্যে বসেন এবং সাম্রাজ্যের পর সিংহাসনে বসেছিলেন। এটা দ্বিতীয় বিগ্রহপাল। তারপর হচ্ছে প্রথম মহিপাল। দেবপালের মৃত্যুর পর পাল বংশে যে অবক্ষয় ঘটেছিল তা পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন প্রথম মহিপাল এর শাসনকালে, তাই তাকে এই সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠিত বলা হয়। এই কোশ্চেনটা দেখো বাংলায় যখন বিশেষে প্রিপারেশন হয় তখন এই কোশ্চেনটা দিবে যে বাংলা প্রথম মহিপালের শাসনকালে তাই সাম্রাজ্যকে দ্বিতীয় প্রতিষ্ঠিত বলা হয়, অর্থাৎ বাংলায় পাল বংশের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত সরকারকে বলা হয়, সেটা হচ্ছে প্রথম মহিপালকে। 1021 থেকে 1023 সালে তার রাজত্বকালে প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিল। অর্থাৎ আর একটা কোশ্চেন দেয় যে কার শাসনকালে রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিল, সেটা হচ্ছে প্রথম মহিপাল এবং জিতেছিল। প্রথম মহিপালের মৃত্যুর পর ন্যায়পাল তিনি পাল বংশের সাম্রাজ্য বা পাল বংশের সিংহাসনে বসেন। ন্যায়পাল সিংহাসনে বসেন এবং পাল বংশ পুনরায় ফিরে পায়। অর্থাৎ যে চোল ডাইনাস্টি যেটা বা পাল বংশ সাম্রাজ্য দখল করেছিল সেটা পুনরায় ফিরে নিয়ে এসেছিল ন্যায়পাল। ন্যায়পালের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার তৃতীয় পুত্র তৃতীয় বিগ্রহপাল। তার সময়কালে কলচুররাজ ও কর্ণ পুনরায় বাংলার আক্রমণ করে এবং তৃতীয় বিগ্রহের কাছে পরাজিত হয়। তিনি কর্ণের কন্যা যৌবনশ্রীকে বিবাহ করে। পরবর্তীকালে তিনি কল্যাণের চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের কাছে পরাজিত হন এবং সেই সঙ্গে বহু সেনা দক্ষিণ ভারত থেকে বাংলায় প্রবেশ করে, যা সেন বংশের সহায়তা করে। তারপর দ্বিতীয় মহিপাল। তৃতীয় বিগ্রহপালের পর দ্বিতীয় মহিপাল সিংহাসনে বসেন। তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন এবং তার সময় দিব্যকের নেতৃত্বে কৈতব্য বিদ্রোহ ঘটেছিল। এই কোশ্চেনটা আসে যে কৈতব্য বিদ্রোহ কার সময় ঘটেছিল, সেটা যে দ্বিতীয় মহিপাল, এবং বিদ্রোহের কারণে দ্বিতীয় মহিপালের মৃত্যু ঘটে এবং সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত গ্রন্থে এই বর্ণনা পাওয়া যায়। যদি প্রশ্ন হয় সন্ধ্যাকার নন্দী কার সভাকবি ছিলেন, সেটা হচ্ছে রামপাল। তো আমরা দেখবো দ্বিতীয় মহিপালের পর দ্বিতীয় শ্রুপাল তিনি সিংহাসনে বসেন। দ্বিতীয় মহিপালের আকস্মিক মৃত্যুর পর শ্রুপাল সিংহাসনে বসেন অল্প সময়ের জন্য। তার পরবর্তীতে রামপাল। দ্বিতীয় শ্রুপালের পর রামপাল সিংহাসনে বসেন। তিনি ছিলেন দ্বিতীয় মহিপালের ভ্রাতা এবং পাল বংশের তিনি ছিলেন শ্রেষ্ঠ শাসক। সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত মানস প্রধান চরিত্রটা ছিলেন তিনি। সন্ধ্যাকার নন্দী কার সময় ছিলেন? রামপালের সময়। এই গ্রন্থে সে কৈতব্য বিদ্রোহ নিয়ে আলোচনা করেছিল। এই যে কৈতব্য বিদ্রোহ এই কোশ্চেনটাও কিন্তু এসছে WBCS বারবার এসছে যে কৈতব্য বিদ্রোহ কোন রাজার শাসনকালে হয়েছিল, সেটা উত্তরটা হবে দ্বিতীয় মহিপাল। পাল বংশের প্রথম শাসক ছিল গোপাল এবং শেষ ছিল গোবিন্দ পাল। কুমারপাল হচ্ছে রামপালের পরে কুমারপাল। রামপালের মৃত্যুর পর কুমারপাল সিংহাসনে বসেন। তিনি 10 বছর রাজত্ব করেছিলেন। তৃতীয় মহিপাল, তৃতীয় গোপাল। কুমারপালের পর তৃতীয় গোপাল সিংহাসনে বসেন। তারপরে যে ছোট ছোট রাজ্য ছিল এগুলো আসে না। যে পাল বংশ থেকে যে কোশ্চেনটা আসে যে বিক্রমশিলা ইউনিভার্সিটি কোন রাজা তৈরি করেছিল, সেটা হচ্ছে ধর্মপাল। আর হচ্ছে আর একটা হচ্ছে যে রাজেন্দ্র চোলের কাছে পরাজিত হয়েছিল দ্বিতীয় মহিপাল, এই প্রথম মহিপাল। আর কৈতব্য বিদ্রোহ কোন রাজার সময় হয়েছিল, সেটা যে দ্বিতীয় মহিপালের সময় কৈতব্য বিদ্রোহ হয়েছিল। পাল বংশের দুর্বলতার সুযোগে পাল বংশের পাশাপাশি বাংলা আরেকটি সাধারণ সাম্রাজ্য গড়ে ওঠে, তা হচ্ছে সেন বংশ নামে পরিচিত। সেন বংশের রাজারা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। তারা দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল থেকে বাংলায় এসে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। অর্থাৎ তোমাদেরকে একটা বললাম না যে দ্বিতীয় বিগ্রহপালের সময় যখন কল্যাণের চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের কাছে পরাজিত হয়, তারপর থেকে বাংলায়
সেন বংশের লোকেরা আস্তে আস্তে সুবিধা হতে থাকে। তো সেন বংশ বা পাল বংশের দুর্বলতার সুযোগে সেন বংশের উত্থান ঘটে বাংলায়। সেন বংশে প্রতিষ্ঠিত ছিল সামন্ত সেন, তিনি ছিলেন এই বংশে প্রতিষ্ঠিত। তিনি দীর্ঘ 25 বছর রাজত্ব করেছিলেন। সামন্ত সেনের মৃত্যুর পর হেমন্ত সেন, হেমন্ত সেনের পর বিজয় সেন, হেমন্ত সেনের পর বিজয় সেন সিংহাসনে বসেন। তিনি ছিলেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠিত বলা হয়। তার সময় বাংলার রাজধানী দুটো হয়েছিল, এক পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, মানে পুরো বাংলা, বর্তমানে যে বাংলাদেশ হয় ততক্ষণ সেন বংশের অধীনে ছিল। সে দুটো ছিল, পূর্ববঙ্গ ছিল বিক্রমপুর, পশ্চিমবঙ্গ ছিল বীরজাপুর। পশ্চিমবঙ্গ মানে আমাদের এই পশ্চিমবঙ্গ ছিল বিজয়পুর, আর হচ্ছে পূর্ববঙ্গ ছিল বিক্রমপুর বাংলাদেশে। তার সময়কালে শ্রীহর্ষ বলে একজন কবি ছিলেন, বিজয় প্রশস্তি রচনা করেছিলেন। তার সভাকবি উমাপতিধর দায়িত্বপূর্ণ লিপি রচনা করেছিলেন, যা জানা যায় তিনি এক বিশাল সাম্রাজ্যের আধিপতি ছিলেন। ব্যারাকপুর তাম্রলিপি তার মহারাজা ধীরাজ নামে পরিচিত। তাহলে এই যে কোশ্চেন, যে সেন সাম্রাজ্যে বাংলার দুটো রাজধানী ছিল, পূর্ববঙ্গে ছিল বিক্রমপুর, পশ্চিমবঙ্গে ছিল বিজয়পুর। ঠিক আছে, তার একটা লিপি ছিল, সেটা হচ্ছে ব্যারাকপুর তাম্রলিপিতে তাকে মহারাজা ধীরাজ নামে অভিহিত করা হয়েছে, আর উমাপতিধর দায়িত্বপূর্ণ লিপি রচনা করেছিলেন। তো বন্ধুরা, তো আমরা পরে দেখি, পরের রাজা হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেন থেকে যদি সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন WBCS বারবার এসে, এটা হচ্ছে কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথাকে প্রবর্তক করেছিলেন কে? বল্লাল সেন। বল্লাল সেন যখন সাম্রাজ্য, তিনি তার রাজধানী নবদ্বীপে স্থানান্তরিত করেছিল, বর্তমানে নদিয়ায় নবদ্বীপ অবস্থান করছে। তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন এবং দুটো গ্রন্থ, দানসাগর, অদ্ভুতসাগর, এই কোশ্চেনটা এসছে, দানসাগর, অদ্ভুতসাগর নামে যে দুটো গ্রন্থ কে রচনা করেছিলেন, সেটা হচ্ছে বল্লাল সেন। আর একটা হচ্ছে বল্লাল রচিত গ্রন্থটি, তার নির্দেশে নবদ্বীপের শাসক বুদ্ধিমত্ত খায়ের নির্দেশে আনন্দপুর বল্লাল চরিত গ্রন্থটি রচনা করেছিলেন। অদ্ভুত সাগর আর দানসাগর নামে যে গ্রন্থ, সেটা হচ্ছে বল্লাল সেন, তিনি একজন কবি ছিলেন এবং লেখক ছিলেন। তিনি দুটো বই লিখেছিলেন, অদ্ভুত সাগর, দানসাগর। আর আনন্দ ভট্ট লিখেছিলেন বল্লাল চরিত। বল্লাল চরিত মানে হচ্ছে বল্লাল সেনের জীবন চরিত্র নিয়ে লেখা বই। তার পুত্র লক্ষণ সেনের নাম অনুসারে গৌড়ের নাম হয়েছিল লক্ষণাবতী। তার পুত্র লক্ষণ সেনের নাম অনুসারে গৌড়বঙ্গের নাম রেখেছিল লক্ষণাবতী। লক্ষণ সেন 1779 থেকে 1205 এবং বাংলা শেষ স্বাধীন নবাব, শেষ স্বাধীন রাজা যদি বলা হয়, এটা হচ্ছে লক্ষণ সেন ছিল। বাংলা শেষ গুরুত্বপূর্ণ যে হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। তিনি বল্লাল সেনের পুত্র ছিলেন এবং তিনি গৌড় বংশ জয় রাজা জয়দেবকে পরাস্ত করেন এবং উপাধি ছিল গৌড়েশ্বর, গৌড়ের যে রাজা। পরম বৈষ্ণব কবিরাজ মর্দন শঙ্কর। হিন্দু ধর্মের পাশাপাশি তিনি বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তার রাজ্যসভায় বহু গুণী মানুষ ছিলেন, অন্যতম শ্রেষ্ঠ মানুষ ছিল বৈষ্ণব কবি জয়দেব। তাহলে জয়দেব কার সময় ছিলেন? লক্ষণ সেন। তার রচিত হচ্ছে গীত গোবিন্দ। তাছাড়া তার রাজ্যসভায় ছিলেন রচিত পবনদূত নামে রচিত দ্রোহী। প্রধানমন্ত্রী হল একজন পণ্ডিত মানুষ ছিলেন এবং লক্ষণ সেন নিজেও সাহিত্য ও সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ছিলেন। তার সময় নবদ্বীপ শিক্ষা সংস্কৃতির উজ্জ্বল কেন্দ্রে পরিণত হয়েছিল। তিনি তার পিতা বল্লাল সেনের রচিত অদ্ভুত সাগর অসমাপ্ত কার্য সমাপ্ত করেন এবং 1299 খ্রিস্টাব্দে বক্তার খলজি বিহার জয় করে বাংলার দিকে অগ্রসর হয় এবং বাংলা আক্রমণ করে ও নবদ্বীপ ধ্বংস করে দেয়। 1201 খ্রিস্টাব্দে লক্ষণ সেন কেবল বাংলা ত্যাগ করে পূর্ববঙ্গের যে বিক্রমপুরে আশ্রয় নেয় এবং বাকি সময় সেখানেই তিনি পরিচালনা করেছিলেন। লক্ষণ সেন শেষ বয়সে লক্ষণ সেনের কোনো পুত্র সন্তান না হওয়ার কারণে শেষ বয়সে তিনি যখন 60 বছরের কাছাকাছি ছিল, তার সাম্রাজ্যে যখন বক্তার খেলজি আক্রমণ করলো, তিনি সমস্ত কিছু খাবার টেবিল থেকে তিনি পালিয়ে গিয়ে বাংলাদেশের বিক্রমপুরে আশ্রয় নিয়েছিলেন এবং তার শেষ জীবনটা সেইখানে জীবনযাপন করেন। লক্ষণ সেনের মৃত্যুর পর পরবর্তী সাম্রাজ্যের যে রাজা ছিলেন সেটা বিশ্বরূপ সেন। তো এখানে কতগুলো কোশ্চেন আছে যে সেন যুগ থেকে, সেটা আছে সেন আর পাল যুগ থেকে, সেই কোশ্চেনটা আমরা আলোচনা করি। বাংলার ইতিহাসে পাল ও সেন যুগের গুরুত্ব। বাংলার ইতিহাস পাল ও সেন যুগের গুরুত্ব অপরিসীম ছিল। স্থাপত্যের দিক থেকে দুই সাম্রাজ্যই ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যুগে স্থাপত্য বলতে মূলত স্তূপ, বৌদ্ধবিহার ও মন্দির গুরুত্বপূর্ণ ছিল। পাল যুগে নির্মিত সেই যুগে শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এছাড়া পাল রাজারা নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রভৃতি উন্নতি সাধন করতে সক্ষম হয়েছিলেন। পাল যুগে শ্রেষ্ঠ ভাস্কর ছিল ধীমান ও প্রতিভাবান।
ইত্যাদি। সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে পাল যে WBCS বারবার এসেছে, সেটা হচ্ছে অদ্ভুত সাগর দান সাগরের রচয়িতাকে, সেটা হচ্ছে বল্লাল সেন। আর হচ্ছে কলিন প্রথাকে প্রচলন করেছিল বল্লাল সেন। মানে সেন ডাইনাস্টি থেকে যদি কোশ্চেন দেয় এই কোশ্চেনটা দেয়, ঠিক আছে। আর শেষ রাজা কে ছিল? লক্ষণ সেন। আর জয়দেব কার সভাকবি ছিল, কার সময় ছিলেন? সেটা লক্ষণ সেন। জয়দেবের গুরুত্বপূর্ণ বই আছে গীত গোবিন্দমের রচয়িতাকে কবি জয়দেব। প্রবন্ধিত রচয়িতা হচ্ছে দ্রোহী। এখানে যদি প্রশ্ন হয় সেন যুগের বিখ্যাত কবি জয়দেবের রচিত গীত গোবিন্দ এবং